5 নম্বর আইটেম ছিল, সেখানে আমাদের আইনজীবীগণ বক্তব্য তুলে ধরেছেন, আইনসম্মত হয়নি বলে মন্তব্য দেন। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। নিবন্ধন বাতিলের পক্ষে যিনি আর্গুমেন্ট করেছেন তিনিই বলেছেন এই সংগঠনের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করা হয়। এই রিট পিটিশনে একজন আইনজীবী জামাতের রেজিস্ট্রেশন বহাল রাখার পক্ষে একজন বিচারপতি, 2 জন বিচারপতি আইনসম্মত হয়নি বলে মন্তব্য দেন এবং সাথে সাথে একটি সার্টিফিকেট ইস্যু করেন। যেহেতু এই মামলাটি সাংবিধানিক প্রশ্ন জড়িত, এই মামলাটি আপিলেট ডিভিশনে যায়। আপিলেট ডিভিশনে 19 নভেম্বর শুনানির ধার্য তারিখ ছিল। সেই দিন আমাদের সিনিয়র আইনজীবী অসুস্থ থাকায় তিনি আদালতে সময়ের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সেই সময়ের আবেদনটি নামঞ্জুর করেন এবং আমাদের এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট করে দেন। আজকে আমরা এই পরিস্থিতিতে মাননীয় আপিল চেম্বার জজের কাছে গিয়েছিলাম। প্রথমে আমরা এটি দাখিল করেছি যথাযথ নিয়ম মোতাবেক, পরবর্তীতে এটা চেম্বার জজে গিয়েছে। 5 নম্বর আইটেম ছিল, সেখানে আমাদের আইনজীবীগণ বক্তব্য তুলে ধরেছেন। মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী 21শে অক্টোবর রেস্টোরেশনের উপরে শুনানি করবেন। রেস্টোরেশন যদি এলাও হয়, এরপরে জামাত ইসলামের নিবন্ধন মামলার পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। হাইকোর্ট ডিভিশনেই এই ব্যাপারে ডিভাইডেড। আপনারা জানেন 2 জন বিচারপতি নিবন্ধন বাতিল করে রায় দিয়েছেন, আরেকজন বিচারপতি নিবন্ধনের পক্ষে রায় দিয়েছেন। মূল আর্গুমেন্ট করেছেন, নিবন্ধন বাতিলের পক্ষে যিনি আর্গুমেন্ট করেছেন তিনিই বলেছেন যে ব্যক্তি নিবন্ধনের মামলা এইভাবে বাতিল করার জন্য দায়ের করেছেন তিনি নিজেই পক্ষ দোষে দুষ্ট। কারণ এই যদি কারণ হয় কোনো রাজনৈতিক দলকে ধর্মের ভিত্তিতে কিংবা কোনো ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না। এবং জামাত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের 38 অনুচ্ছেদের পরিপন্থী।